নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সজনীকান্ত দাশের লেখা সতীন কাঁটা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। যে মৎস্যটি পলায়ন করে সেইটি যে আকারে বৃহত্তর, এইটাই লোকে মনে মনে স্বীকার করিয়া লয়। কাঁদিতে না বসিলেও হাতছাড়া মাছটিকে লইয়া হা হুতাশ করিবার প্রলোভনটুকু কেহ ছাড়িতে পারে না। আমাদের নিকুঞ্জ বিহারীও তাহার প্রথম পক্ষের মৃত পত্নীকে স্মরণ করিয়া অন্তরে অন্তরে প্রচুর তুলনামূলক সমালোচনা করিত এবং প্রত্যেক ক্ষেত্রেই দ্বিতীয়া বিরজা সুন্দরী অপেক্ষা প্রথমা মালতীলতাকেই সে বেশি নম্বর দিয়া ফেলিত। কিন্তু ইহা তাহার অন্তরতম প্রদেশের গুহ্যতম সংবাদ। বাহিরে সে আদর্শ স্বামী বলিয়া নিজেকে জাহির করিতে ছাড়িত না। এতটুকু সন্দেহ করিবার কোনো কারণ কোনোদিন বিরজা সুন্দরীর ঘটে নাই। ঘটিলে নিরীহ নিকুঞ্জ বিহারীর দুর্দশার অন্ত থাকিত না। নিকুঞ্জ বিহারী এমন সন্তর্পণে চলিত যে বিশেষ অন্তরঙ্গ বন্ধু ব্যতীত অন্য কেহ বড় একটা তাহার প্রথম বিবাহের সন্ধান রাখিত না। বিবাহের ৩ বৎসরের মধ্যেই প্রথম পক্ষ হঠাৎ গত হইবার পর নিকুঞ্জ বিহারীর জীবন কেমন যেন এলোমেলো হইয়া যায়। স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করিয়া বসে যে পৃথিবীতে কিছুতেই আর তাহার কোনো প্রয়োজন নাই। শৌখিন বস্ত্রাদি, প্রসাধন সামগ্রী ও এমের পাঠ্যপুস্তকগুলি নিঃশেষে পরিচিত আত্মীয় বন্ধুদের মধ্যে বিলাইয়া দিয়া সে ঠনঠনের চটি পায়ে, রুক্ষ কেশে ও মলিন বেশে প্রত্যহ গড়ের মাঠে মনুমেন্টের তলায় গিয়া আকাশে তারা গুনিতে শুরু করে। নাওয়া খাওয়ার ঠিক নাই, পড়াশোনা তো অনেক আগেই ছাড়িয়া দিয়াছিল। সে চুরুট খাইত না, চুরুট খাওয়া ধরিল। চায়ের দোকানের একটি কোণ অধিকার করিয়া পেয়ালার পর পেয়ালা চা খাইয়া যায় এবং হস্তস্থিত দৈনিক সংবাদপত্রের মার্জিনে কবিতার নোট লেখে। তাহার অবস্থা দেখিয়া শুনিয়া তাহার বিধবা মাতা প্রমাদ গণিলেন ও পাড়ার ৫ জন জানাশোনা লোকের কাছে ইহার ঔষধের সন্ধান চাহিলেন। সবাই বলিল, প্রথমটা অমন হয়, আবার একটি বিবাহ হইলেই সমস্ত উড়ু উড়ু ভাব কাটিয়া গিয়া সংসারে থিতাইয়া বসিবে। মা আরামের নিঃশ্বাস ফেলিয়া সেদিন সন্ধ্যার সময় ছেলের কাছে কথা পারিলেন। ছেলে দৃপ্ত তেজে জ্বলিয়া উঠিয়া কেবলমাত্র বলিল, ছি মা, বলিয়াই গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। সেদিন গড়ের মাঠ হইতে ফিরিয়া আসিয়া নিকুঞ্জ বিহারী ঘর সাজাইতে বসিয়া গেল। স্ত্রীর ফটোখানি টেবিলের ঠিক মধ্যস্থলে রাখিয়া দিল ও তাহার স্মৃতিরঞ্জিত বস্তুগুলি যাহাতে সহজেই নজরে পড়ে তাহার ব্যবস্থা করিল। সমস্ত গোছগাছ শেষ করিয়া সে মৃত স্ত্রীর উদ্দেশ্যে কবিতা লিখিতে বসিল। কবি বলিয়া স্কুলের সহপাঠী মহলে নিকুঞ্জ বিহারীর খ্যাতি ছিল। কুজ্ঝটিকা নামক মাসিকাপত্রে তাহার একটি কবিতাও একবার বাহির হইয়াছিল। ইন্টারমিডিয়েট পাশ করার পর মালতীলতার সহিত তাহার বিবাহ হয়। তখন হইতে সে কবিতা লেখা ছাড়িয়া পত্র লিখনে দক্ষতা লাভ করে। সে বলিত, কবিতার মতো ভালো চিঠিও সাহিত্যের অঙ্গ। স্বামী স্ত্রীতে মিলিয়া একটা ছিন্নপত্র ছাপিবার মতলবও নাকি তাহার হইয়াছিল। চক্ষুলজ্জার খাতিরে ছাপাইতে পারে নাই। তবে ভবিষ্যতের জন্য সে তাহার ও তাহার স্ত্রীর চিঠিগুলি সযত্নে রাখিয়া দিয়াছে। আজ বহুদিন পরে মায়ের কথায় তাহার সুপ্ত কাব্যাগ্নি ধিকি ধিকি জ্বলিয়া উঠিল। স্ত্রীর ছবিখানির দিকে একদৃষ্টে চাহিয়া চাহিয়া সে ভাব ও মিল সংগ্রহ করিতে লাগিল। মা বারবার তাহাকে আহারের জন্য ডাকিতে আসিয়া ভয়ে ফিরিয়া গেলেন। নিকুঞ্জ বিহারী মনের আবেগে সে রাত্রে আহার করিল না। প্রথমে একটি ছোট্ট সনেট লিখিয়া পরিষ্কার হস্তাক্ষরে সেটি নকল করিয়া সামনের দেওয়ালে টাঙাইয়া দিল। এই ছোট কবিতাটিতেই তাহার কবিত্ব শক্তির যথেষ্ট পরিচয় আছে।
কবিতাটি এই: অস্তহীন অন্ধকারে বসিয়া একেলা অতীত দিনের কথা মনে মনে ভাবি। লো মালতী, কেন খেলি দুদিনের খেলা, শূন্য করি খেলাঘর লাগাইলে চাবি। তব ছবি অন্ধকারে মিটি মিটি হাসে, বুক ফাটা হাহাকারে আমি কাঁদি প্রিয়া। বুঝি না কেমনে যে বা যারে ভালোবাসে, তার হতে দূরে গিয়ে রহে গো বাঁচিয়া। কে বুঝিবে মোর এই অন্তহীন প্রীতি, সন্দিগ্ধ এই বিশ্ব মাঝে সন্দিহিছে সবে। আবার বিবাহ নাকি সংসারের রীতি, শুনো প্রিয়ে, সংসারের নই আমি তবে। যেথা তব গতি প্রিয়া, মোর সেথা গতি, তুমি বুকে বিরাজিছ শোভনা মালতী। ইহার পর নিকুঞ্জবিহারী দীর্ঘ ত্রিপদী ছন্দে একটি দীর্ঘ কবিতা লিখিয়া উচ্ছ্বসিত আবেগ অনেকখানি দমন করিয়া স্ত্রীর ফটোখানি বুকে করিয়া শয়ন করিল। ইহার পর কেমন করিয়া কি ঘটিল জানি না, মাসখানেকের মধ্যে নিকুঞ্জবিহারী দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিল এবং তাহারও মাস কয়েক পরে শ্রীমতী বিরজা সুন্দরী তোড়জোড় করিয়া স্বামীঘর করিতে আসিল। নিকুঞ্জবিহারী তখন কাব্যমার্গে অনেকখানি অগ্রসর হইয়াছে। নিজের দ্বিতীয় পক্ষের বিবাহে কোনো বন্ধুর নাম দিয়া একটি সরস কবিতাও সে লিখিয়া ফেলিয়াছিল। সেই কবিতাটিতে প্রথম পক্ষের উল্লেখ মাত্র ছিল না। কবিতাটির খানিকটা উদ্ধৃত করিতেছি। সেই ভালো করো তবে বিয়ে, নিধাগ নিশীথকালে থাকিতে না পারো যদি একটানা প্রাণখানা নিয়ে। জোছনা যামিনী ভাগে যদি ফাঁকা ফাঁকা লাগে, সদা যদি হৃদে জাগে হত কত সুখ। এহেন সময় যদি জাগিয়া রহিত বুকে একখানি কচি কচি মুখ। টুকটুকে ছোট ছোট নধর অধর কোণে ঢল ঢল একরাশি মধু হাসি নিয়ে, সেই ভালো করো তবে বিয়ে। কোকিলের কুহুতানে প্রাণী যদি ব্যথা আনে, গাহ যদি মনে মনে অভাবের গান। জীবন কিছুই নয় সদা যদি মনে হয়, করে যদি টলমল প্রাণ। পরে যদি ফোঁটা ফোঁটা নিরাশার লোনা জল, উদাস আকুল ওই আঁখি কোণ দিয়ে, সেই ভালো করো তবে বিয়ে। একটু অধিক বয়সে বিরজা সুন্দরীর বিবাহ হইয়াছিল। সে পাড়াগাঁয়ের মেয়ে। সতীন সম্বন্ধে যথেষ্ট সন্দিহান ছিল এবং সতীন সাহিত্যে গ্রাম্য ছড়া প্রভৃতি ও সখী সমবয়সীদের সহায়তায় বেশ অভিজ্ঞতা লাভ করিয়াছিল। স্বামীর মন যে স্বভাবতই প্রথম স্ত্রীর দিকে পড়িয়া থাকে, তা সে জীবিতই হোক মৃতই হোক, একথা শুনিয়া শুনিয়া তাহার বিশ্বাস হইয়া গিয়াছিল এবং সে সম্বন্ধে যথেষ্ট সাবধানতা অবলম্বন করিবে এই প্রতিজ্ঞা করিয়াই সে আসিয়াছিল। স্বামীর শয়নঘরে প্রবেশ করিয়াই বিরজা সুন্দরী তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। প্রথম নম্বর চোখে পড়িল টেবিলের উপর ফটোখানা, তারপরেই দেওয়ালে টাঙানো ছন্দবদ্ধ হৃদয়োচ্ছ্বাস, তারপর বাক্স প্যাঁটরা পুঁথিপত্র ইত্যাদি। ভ্যাবাচাকা স্বামীকে ভাবিবার অবসর না দিয়া ধূলিলিপ্ত পদেই সে গৃহ সংস্কারে মনোনিবেশ করিল। নিকুঞ্জবিহারী সগর্বে তাহার মাতাকে গিয়া জানাইল যে নূতন বধূ ভারী গোছালো। ঘণ্টাখানেক পরে নিজের ঘরে ঢুকিয়া সে সত্য সত্যই অবাক হইল এবং তখন হইতেই বুঝিয়া লইল যে আর যাহাই করুক, দ্বিতীয় পক্ষের কাছে প্রথম পক্ষ সম্বন্ধে যথেষ্ট সাবধান হইয়া চলিতে হইবে। টেবিল স্থিত ফটোখানি অন্তর্হিত হইয়াছে। দেওয়ালে টাঙানো সনেটের টুকরাগুলি ধুলায় গড়াগড়ি যাইতেছে এবং প্রথম পক্ষের সযত্ন রক্ষিত বাক্স প্যাঁটরাগুলি খাটের নিচে আত্মগোপন করিয়াছে। নিকুঞ্জবিহারীর বুক ধুক ধুক করিতে লাগিল। তাহার বাক্স খুলিয়া দেখে নাই তো, সেখানে যে তাহার অতি প্রিয় পত্রাবলী সযত্নে রক্ষিত ছিল। ফটো ও সনেটের যাহাই হোক, এই চিঠিগুলিকে সে সত্য সত্যই ভালোবাসিত। একবার ফাঁক পাইলেই সেগুলিকে এমন করিয়া লুকাইয়া রাখিবে যে বিরজা সুন্দরী কিছুতেই ইহাদের কোনো সন্ধান পাইবে না। ঘর গোছানো শেষ করিয়া বধূ যখন স্নানাহার করিতে গেল,
নিকুঞ্জবিহারী তখন অতীব সন্তর্পণে আপনার বাক্স খুলিয়া প্রথমটা হতাশ হইয়া পড়িল। বাক্স যে খোলা হইয়াছে তাহার প্রমাণ পাওয়া যাইতেছে। চিঠিপত্রগুলির স্থানচ্যুতি ঘটিয়াছে, কিন্তু কিছুই খোয়া যায় নাই, কারণ খোয়া যাইবার মতো চিঠি সেগুলি ছিল না। নিকুঞ্জবিহারী সৌভাগ্য যে সে তাহার প্রথমা পত্নীর পত্রগুলি একটি খাতার মধ্যে আঠা দিয়া আঁটিয়া রাখিয়াছিল। বাম ধারে তাহার চিঠিও, ঠিক ডান ধারে মালতীলতার উত্তরগুলি আঁটিয়া সে একটি খাতা সাজাইয়া রাখিয়াছিল। অবসর সময় চিত্ত বিনোদনের জন্য সে প্রায়শই এই পত্রগুলি পাঠ করিত। খাতা দেখিয়া বিরজাসুন্দরী কিছুই সন্দেহ করে নাই। নিকুঞ্জবিহারী তাড়াতাড়ি খাতাখানি সরাইয়া ফেলিল। দ্বিতীয় পক্ষের সহিত অল্প কয়েকদিনের ব্যবহারেই নিকুঞ্জবিহারী বেশ বুঝিল যে বিরজাসুন্দরী পতিপরায়ণা হইলেও কোমল ও ক্ষমাশীল নহে। তাহার মন যোগাইয়া না চলিলে সে কুরুক্ষেত্র বাঁধাইতে জানে। স্বামীর ঘর করিতে আসার সপ্তাহখানেকের মধ্যে সে তাহার সতীনের সমস্ত পদচিহ্ন এমন নিঃশেষে গৃহ হইতে মুছিয়া ফেলিল যে নিকুঞ্জবিহারীর মাতারই মাঝে মাঝে সন্দেহ হইত বুঝিবা বিরজাই তাহার প্রথমা পুত্রবধূ। পাড়াপড়শিরা তো মালতীর কথা বিস্মৃতই হইয়াছে। শাশুড়ি ও প্রতিবেশীদের দিক দিয়া বিরজাসুন্দরী নিষ্কণ্টক হইলেও স্বামীর সম্বন্ধে তাহার বরাবরই কেমন একটা সন্দেহ জাগিয়া থাকিত। প্রথম প্রথম সতীনের ধ্যানপরায়ণ স্বামীকে সে প্রায়ই ধরিয়া ফেলিয়া লাঞ্ছনা করিত। মৃতার উদ্দেশ্যেও মধুর বাক্য প্রয়োগ করা হইত না। নিকুঞ্জবিহারী মর্মান্তিক পীড়িত হইত ও চুপ করিয়া থাকিয়া পত্নীর রোষানলে আহুতি প্রদান করিত। সে এখন ভুলিয়াও মালতীর নাম করে না। বিরজাসুন্দরী ক্রমশ স্বামীর অনন্য নিষ্ঠায় বিশ্বাস করিয়া ক্ষান্ত হইয়াছে, কিন্তু সেই গোপন পত্রগুলি রহিয়া গিয়াছে। বেনামিতে ছিন্নপত্র প্রকাশ করার কথা এখনও নিকুঞ্জবিহারীর মনে উকিঝুঁকি মারে। বিরজাসুন্দরী যখন নিশ্চিন্ত হইয়া শিশুপুত্রের চন্দ্রহার গড়াইতে ব্যস্ত, কবি নিকুঞ্জবিহারী তখন মালতীলতার স্বপ্ন দেখে। অলিখিত কাব্য মনের মধ্যে পাক খাইতে খাইতে দুর্দমনীয় হইয়া উঠিয়াছে। পুত্র কলত্র পরিবৃত নিকুঞ্জবিহারী তাহার আদর্শ পত্নীহারা হইয়া এখন বাদল রজনীতে হাহাকার করে ও সুর করিয়া মেঘদূত পড়িতে বসে। বিরজাসুন্দরী সন্দেহ করিবার আর অবকাশ পায় না, তাহার অনেক কাজ। স্বর্গগত পিতার দৌলতে খাওয়া পড়ার অভাব নিকুঞ্জবিহারী ছিল না, তবু অবসর যাপনের জন্য ও উপরি আয়ের আশায় একটা মার্চেন্ট অফিসে সে কাজ লইয়াছিল। একদিন সে তাহার অতি প্রিয় পত্রাবলীখানি সন্তর্পণে লুক্কায়িত স্থান হইতে বাহির করিয়া অফিসের দেরাজে চাবি বন্ধ করিয়া আসিল। শনিবার 2টার সময় অফিস বন্ধ হয়। সে খাতাখানি দেরাজ হইতে বাহির করিয়া শটান ইডেন গার্ডেনে গিয়া কোনো একটি বৃক্ষকুঞ্জে আত্মগোপন করিয়া পত্রাবলী পড়িতে বসিল। মধ্যাহ্ন রৌদ্রে অতীত দিনের সুখ স্মৃতিগুলি তাহার ভাবাতুর চোখে জলজল করিয়া উঠিল। 2-1টি পাতা উল্টাইতেই তাহার চোখে পড়িল 5 নম্বর চিঠি। সর্বস্ব আমার, আমার মালতী, আমার লতা, তোমাদের ওখান হইতে এসে অবধি আমার জীবনের খেই হারাইয়া গেছে। কিছুই ভালো লাগে না। তুমি হয়তো হাসিবে, তুমি হয়তো তোমার গঙ্গা জলের সঙ্গে আমাকে নিয়ে কৌতুক করিবে। তা করো, আমি আপত্তি করি না, কিন্তু আমার বুকের গুরুভার আমি কোথায় নামাই প্রিয়তমে? যাদিকে নিকট আত্মীয় বন্ধু বলে গণ্য করতাম, তোমাকে বুকে পাইবার পর মুহূর্ত হইতে আর তাহাদের চিনিতে পারি না। কেন এমন হইল লতি? আজ আমাদের বাড়ি ছাদ ছাইয়া জোছনার বান ডাকিয়াছে। পাশের বাড়ির খাঁচায় পোড়া কোকিলটার অশ্রান্ত কুহুধ্বনি আমার বুকের মাঝে হাহাকার তুলিয়াছে। তুমি কোথায়? দূরে একটা বাড়িতে এসরাজের সঙ্গে গলা মিলিয়ে কোন বিরহী গাইছে, ও মাধবী, ও মালতী, হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে, আমায় বলে দেবে কে? আমার মালতী এখন কি করিতেছে আমায় কে বলিয়া দিবে?
বসন্ত শারদ পূর্ণিমা নিশীথের সমস্ত বিরহীকুলের ব্যথা আজ ঘনিয়ে উঠছে আমার মনে। রোমিও আর জুলিয়েটের বাতায়ন তলে করুণ মিনতিপূর্ণ স্বরে হাঁকিয়া গেল, দ্বার খোলো জুলিয়েট, আমি আসিয়াছি। জেসিকা আজ তাহার প্রিয়তমের সঙ্গে পিতার আশ্রয় নীড় ত্যাগ করিয়া পথে বাহির হইয়াছে। তুমিই কি কেবল অবাধে ঘুমাবে? ফুটফুটে হিমাক্ত জ্যোৎস্নায় বিনিদ্র বুঝি কেবল একলা আমি? আমার মনে হচ্ছে সেদিনের কথা, যেদিন ফেনিলোচ্ছল যৌবন সুরা ধরেছি তোমার মুখে। আর আজ কোথায় আমি, কোথায় আমার লতা? অনন্ত ব্যবধান। তোমার পত্র না পাইলে পড়াশোনা করিতে পারি না। তুমি শীঘ্র উত্তর দিও, আমার বুক ভরা স্নেহও গ্রহণ করিও। ইতি, তোমার আমি। 5 নম্বর চিঠির উত্তর। বারুইপুর, কেয়ার অব ডাক্তারবাবুর বাড়ি, দুপুরবেলা। শ্রীচরণেশু, দেখো, তুমি অমন করে আর আমায় চিঠি দিও না। তোমার চিঠি যখন এলো আমি তখন চান করছি। সেজদি চিঠিখানা নিয়ে খুলে মায়ের কাছে আর বড় বৌদির কাছে জোরে জোরে পড়তে লাগলো। আমি তো লজ্জায় মরি। মা গো, তুমি এত আবোল তাবোল লিখতেও পারো? গঙ্গা জল পড়ে হেসে খুন, বলে তোর বর ভাই বেশ ছড়া কাটে। তুমি অমন ছড়া টড়ার কেটো না। কাল বাবার কাছে মায়ের একখানা চিঠি এসেছে, তিনি আমাকে এই মাসেই নিয়ে যাবেন লিখেছেন। আমার ছোট ভাইয়ের ভাত হবে চৈত্র মাসে। লক্ষ্মীটি, আমি এই কদিন এখানে থাকবো, মাকে বলে দিও। তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো পাস না দিতে পারলে সবাই আমায় খোঁটা দেবে। সেজ জামাইবাবু এবার ডেপুটি হয়েছেন, সবাই তার কত সুখ্যাতি করে। গঙ্গাজল তোমার বেশ একটি নাম দিয়েছে, শুনে তো হেসে বাঁচিনে। এত রঙ্গও জানে। নামটা কি শুনবে? না বাপু, আমি লিখতে পারি নে। আমার প্রণাম নিও ও মাকে আমার প্রণাম দিও। আজ তবে আসি। ইতি শ্রীচরণের দাসী মালতী। একটার পর একটা পাতা উল্টাইয়া যায়, আর তাহার কত কথাই না মনে পড়িতে থাকে। হায়রে হাস্যলাস্য পরায়ণ মালতীলতা ও তাহার গঙ্গাজল। বারুইপুরে গিয়া ইহার সহিত সাক্ষাৎ করিবার অধিকারও আজ তাহার নাই। নিকুঞ্জবিহারীর চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠিল, মাথা গরম হইয়া গেল। পাতাখানি হাতে লইয়া সে সবেগে পায়চারি করিতে লাগিল। প্রিয়তমা প্রথমা পত্নীর এই স্মৃতিগুলিকে অক্ষয় করিয়া রাখিতেই হইবে। আজই এগুলিকে ছাপিতে দিব। ভাবিতে ভাবিতে নিকুঞ্জবিহারী শ্যামবাজারে ট্রামে চড়িয়া বসিল। খাতাখানি কোলের কাছে লইয়া ডিমাইনা রয়্যাল, আর্ট পেপার কিংবা অ্যান্টিক ভাবিতে ভাবিতে নিকুঞ্জবিহারী চলিয়াছে। হঠাৎ গোলদিঘির সম্মুখে কে যেন তাহার নাম ধরিয়া ডাকিল। চমকিয়া চাহিয়া দেখিয়াই তাহার বুকের রক্ত চঞ্চল হইয়া উঠিল। যাদৃশীর ভাবনা যস্য, তাহার প্রথম পক্ষের সেজ ভাইরা ভাই। সে সবেগে লাফাইয়া উঠিয়া চলন্ত ট্রাম হইতে নামিয়া পড়িল। গোলদিঘিতে একটা বেঞ্চের উপর বসিয়া বহুদিন পরে নিকুঞ্জবিহারী একবার প্রাণ খুলিয়া মালতীর কথা বলিয়া লইল, এবং পত্রাবলী ছাপাইবার গোপন অভিপ্রায়টুকুও ভাইরা ভাইকে বলিতে দ্বিধা করিল না। পত্রাবলীর কথা উঠিতেই তাহার খেয়াল হইল যে খাতাখানি সঙ্গে নাই। সর্বনাশ! কোথায় খাতা? নিশ্চয়ই ট্রামে ফেলিয়া আসিয়াছে। বিহ্বল ভাইরা ভাইকে কিছু বুঝিবার অবসর না দিয়াই সে ফুটপাতে আসিয়া একটা ট্যাক্সিতে চড়িয়া বসিল এবং সোজা শ্যামবাজার ট্রাম ডিপো অভিমুখে ট্যাক্সি চালাইতে বলিল। কিন্তু কিছুতেই কিছু হইল না। খাতাখানি পাওয়া গেল না। ট্রামের নম্বর জানা ছিল না। তারপর অনেক ট্রাম আসিয়াছে, সন্ধান করিবার কোনো উপায় নাই। হায় রে, আজ কি কুক্ষণেই সে বাড়ির বাহির হইয়াছিল। কিন্তু খাতাখানি যে তাহাকে পাইতেই হইবে। অসুস্থ মন লইয়া নিকুঞ্জবিহারী সেদিন বাড়ি ফিরিয়াই শয্যা আশ্রয় করিল। বিরজাসুন্দরী ব্যস্ত সমস্তভাবে কাছে আসিয়া প্রশ্নে প্রশ্নে তাহাকে ব্যতিব্যস্ত করিতে লাগিল। নিকুঞ্জবিহারী বিরক্ত হইয়া বলিল, অফিসের একতারা দরকারি কাগজ সে ট্রামে ফেলিয়া আসিয়াছে, সেগুলি না পাইলে সর্বনাশ হইবে।
বিরজা সুন্দরী তাচ্ছিল্য ভরে বলিয়া উঠিল, ও এই, আমি বলি মাথা টাথা ধরল বুঝি, তাই এতে আর কি হয়েছে? খবরের কাগজে একটা লুটিস দিলেই কাগজ পাবে, তার আর কি। দাদার একবার। নিকুঞ্জ বিহারী লাফাইয়া উঠিল, ঠিক, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিলেই তো হইবে, কিন্তু বাড়ির ঠিকানা দিলেই তো সর্বনাশ, অফিসের ঠিকানা দিতে হইবে। নিকুঞ্জ বিহারী অমৃতবাজার ফরওয়ার্ড ও আনন্দবাজারে পুরস্কার ঘোষণা করিয়া বিজ্ঞাপন দিল। অফিসের ঠিকানা দিতে ভুলিল না, লিখিল বিশেষ জরুরি কাগজপত্র। কাগজে বিজ্ঞাপন বাহির হইল। 1 দিন 2 দিন করিয়া 7 দিন চলিয়া গেল, কোনো উত্তর নাই। নিকুঞ্জ বিহারী সকাল সকাল আফিস যায়, দেরি করিয়া বাড়ি ফেরে, কিন্তু ফল কিছুই হইল না। পুরস্কারের লোভেও কেহ আসিল না। নিকুঞ্জ বিহারী হতাশ হইয়া পড়িল। তাহার মনে হইল, ও জিনিস কি কেহ হাতে পাইলে সহজে ছাড়িবে? হয়তো নিজের নামে ছাপাইয়া দিবে, তাহাকে কিনিয়া পড়িতে হইবে। ইহাকেই বলে গ্রহের ফের। বিরজা সুন্দরী স্বামীর দুঃখে বিচলিত হয় ও নানাভাবে তাহাকে সান্ত্বনা দেয়। বলিল, সাহেবকে একটু ধরাধরি করিলেই আর কোনো গোল হইবে না, সাহেব হইলেও মানুষ তো। কিন্তু নিকুঞ্জ বিহারীর মন ভাঙিয়া গেল। আফিসে ছুটি লইয়া মা ও স্ত্রীর কাছে কাজের অছিলা দেখাইয়া একদিন সে বারুইপুর চলিয়া গেল। প্রিয়তমা পত্নীর বাপের বাড়ির আবহাওয়ায় মনটা একটু চাঙ্গা হইয়া উঠিতে পারে। বিপদ যখন মানুষের আসে তখন একলা আসে না। মন সুস্থির করিতে নিকুঞ্জ বিহারী যেদিন বারুইপুর গেল, তাহার পরের দিনই তাহার গৃহে একটি লোকের আবির্ভাব হইল। বলিল, বাবুকে তাহার বিশেষ প্রয়োজন, আফিসে খোঁজ করিয়া বহু কষ্টে বাড়ি সন্ধান করিয়া সে আসিয়াছে। বিরজা সুন্দরী দরজার অন্তরাল হইতে জিজ্ঞাসা করিল, বাবুকে তাহার কি প্রয়োজন? লোকটি ইতস্তত করিয়া বলিল, খবরের কাগজে, বলিয়া সে একটি বাঁধানো খাতা বাহির করিল। বিরজা সুন্দরী খুশি হইয়া চাকরকে বলিল, বাবুকে বসতে বল, বলিয়াই তাহার জলখাবারের আয়োজন করিতে গেল। খাতাখানি হাতে পাইলে স্বামীকে বেশ একটু জব্দ করা যাইবে, একটা কিছু আদায় করিয়া তবে সে খাতা দিবে, ইত্যাদি নানা চিন্তায় তাহার মন চঞ্চল হইয়া উঠিল। লোকটিকে যথাযোগ্য পুরস্কার দিয়া বিদায় করিয়া বিরজা সুন্দরী চাকরের হাত হইতে খাতাখানি লইয়া নিশ্চিন্ত হইল। রান্নাঘরে তাহার কাজ ছিল, খাতাখানি শোবার ঘরে রাখিয়া সে কাজ করিতে গেল। খাওয়া দাওয়া শেষ করিয়া সে খাতাখানি নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিল। এই সামান্য একখানা খাতার জন্য এত ভাবনা, এত ভয়! যাক, তবুও তো তাহার বুদ্ধি লইয়া চলিয়াছিল বলিয়া এটা ফেরত পাওয়া গেল। অথচ এরা নিজেদের বুদ্ধিমান ভাবিয়া মেয়েদের পরামর্শ না লইয়াই চলিতে চায়। খাতাখানি খুলিয়াই বিরজা সুন্দরী জ্বলিয়া উঠিল। আফিসের কাগজ না ছাই, এ যে বাংলা চিঠি, স্ত্রীলোকের হস্তাক্ষর। তাহার মাথা দপদপ করিতে লাগিল। ও মা, এ যে সতীনকে লেখা চিঠি! আবার সতীনের চিঠি! তাই এত মাথা ব্যথা, এত দরদ। আসুক একবার, কাগজে লুটিস দেওয়া বের করছি। রাগে সে খাতাখানা মাটিতে ছুঁড়িয়া ফেলিল। না, কি সব লেখা আছে পড়িয়া দেখিলে ক্ষতি কি? কেমন ভালোবাসা ছিল দেখাই যাক না। বিরজা সুন্দরী খাতাখানা পড়িতে লাগিল। এক জায়গায় চোখে পড়িল, কবি লিখেছেন, আমি তব মালঞ্চের হব মালাকর। প্রিয়তমে, আমি মালাকর হতে চাই না, আমি ফুল হয়ে তোমার হৃদয় লতিকায় বিকশিত হইতে চাই। তুমি আমার হৃদয় নিকুঞ্জে মালতী প্রসূন হইয়া ফুটিয়া থাকো। আর এক জায়গায়, কাল রাত্রে এক ভারী মজার স্বপ্ন দেখেছি। আমি আর গঙ্গাজল ঘাটে নাইতে গেছি, তুমি যেন নৌকো করে এলে। বিরজা সুন্দরী আর পড়িতে পারিল না, খাতাখানি কুটি কুটি করিয়া ছিঁড়িতে লাগিল। স্বামী আসিলে তাহার সাধের জিনিসগুলি উপহার দিতে হইবে। সেদিন রাত্রে নিকুঞ্জ বিহারী প্রথম পক্ষের শ্বশুরালয় হইতে অনেকখানি হালকা মন লইয়া ফিরিয়া আসিল। গঙ্গাজলের সহিত দেখা হইয়াছে,
মালতীর নাম করিয়া সে কত কাঁদিয়াছে। শালীরা মাথার দিব্য দিয়া তাহাকে আবার যাইতে বলিয়াছে। বিরজা সুন্দরী তখন শয়নঘরে পান সাজিতেছিল। স্বামীকে দেখিয়াই সে উগ্রচণ্ডা মূর্তি ধরিয়া ওয়েস্ট পেপার বাস্কেটটি ঝপ করিয়া স্বামীর পায়ের কাছে নামাইয়া দিয়া বলিয়া উঠিল, এই নাও গো তোমার সরকারি কাগজপত্তর, খোকা ছিঁড়ে ফেলেছে। তাহার সাধের খাতাখানির এই দুর্দশা দেখিয়া নিকুঞ্জবিহারী বসিয়া পড়িল। কে ইহার এই অবস্থা করিয়াছে তাহার বুঝিতে বিলম্ব হইল না। হায় রে, ইহার চেয়ে খাতাখানি ফেরত না পাইয়াই যে ভালো ছিল। আর কেহ ছাপাইয়া দিলেও এগুলি টিকিয়া থাকিত তো। সে ফ্যাল ফ্যাল করিয়া একবার স্ত্রীর দিকে একবার ছেঁড়া খাতাখানির দিকে চাহিতে লাগিল। একটি কথাও বলিতে পারিল না। বিরজা সুন্দরী এখন নিষ্কণ্টক। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।